আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি শেয়ার করবো আমার খামারের বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো বিগত দিন ধরে আমি আমার খামারে করে আসতেছি এবং আগামীতে আমার কী কী করার পরিকল্পনা আছে সেগুলো নিয়ে থাকবে আজকের আমার এই ভিডিওটি। তো এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 8টা। আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের খামারের উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে। তো আমাদের অটোরিকশাতে রয়েছে আমাদের খামারের একটা এগ্রিকালচারাল প্রজেক্ট। আমরা কিছু পেঁপে চারা রোপণের জন্য পেঁপে গর্ত রেডি করতেছি, যার জন্য হচ্ছে কি আমরা এই অটোরিকশাতে সার নিয়ে যাচ্ছি। তো আমাকে লাগ পেলে হচ্ছে কি যারা আমার পিছু ছাড়ে না, এদের মধ্যে কয়েকজন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ভাতিজা এবং হচ্ছে আমার ছোট ভাই কয়েকজন, যারা কিনা আমার খামারের টুকিটাকে কাজ করতে পছন্দ করে। তো আমার সাথে আসার পরে ওরা কাজে নেমে গেছে। তো এর মধ্যে আমি বস্তাভর্তি গোবর নিয়ে হাঁটা শুরু করলাম আমাদের খামারের বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো আপনারা কিন্তু জানেন গোবর কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার হয়। তো আমরা পেঁপে গর্তগুলোতে মোটামুটি 2 থেকে 3 কেজি করে জৈব সার দিব। এর মধ্যে হচ্ছে কি আমাদের হাতে অনেকগুলো কাজ ছিল আজকে, যার জন্য আমাদের তড়িঘড়ি একটু বেশি ছিল। এছাড়া প্রচণ্ড পরিমাণ গরম এবং রোদ। আপনারা জানেন খোলা ময়দানে কাজ করতে গেলে তাপদাহ হচ্ছে কি অনেক বেশি আপনাদেরকে অশান্ত করে তুলবে, যার জন্য কিছুক্ষণ পর জিরে পানি খেয়ে নিতে হচ্ছিল। তো আমরা পানি খেয়ে গাছতলে কিছুক্ষণ জিরে নেওয়ার পর আমার ছোটো ভাই এবং ভাতিজারা আবদার করলো যে ওরা নাকি আম পারবে। তো আমি আম পাড়ার জন্য অনুমতি দেওয়া মাত্র ওরা দৌড় দিয়ে আম গাছে উঠে গেছে, যার জন্য ওদেরকে ভিডিওতে একদম বাড়ানোর মতো লাগতেছিল। তো আমি আম গাছের নিচে অপেক্ষা করতেছিলাম যে ওরা কখন আম পারবে এবং আমি আম নিয়ে বসে যাব। কারণ আপনারা জানেন আম কিন্তু খুবই উপকারী, কাঁচা বিশেষ করে কাঁচা আম কিন্তু শরীরের রক্ত শূন্যতা দূর করে, এছাড়া শরীরের ওজন কমায়। তো আপনারা যারা হচ্ছে কি কাঁচা আম খেতে চান অবশ্যই খেতে পারেন, কারণ কাঁচা আম শরীরের জন্য খুব উপকারী। তো এই আমগুলা কিন্তু কাঁচা খাওয়ার জন্য বেশি উপযুক্ত, কারণ এই আম গাছগুলো সবগুলা দেশি আম গাছ এবং এগুলা কিন্তু আজকালকে রোপণ করা না। এগুলো 10-15 বছর আগে আমাদের মুরব্বীরা এই আম গাছগুলো রোপণ করেছিল, যার ফল এখন আমরা ভোগ করতেছি। তো এর মধ্যে ওরা আম গাছ থেকে নেমে গেল এবং আমাকে আমগুলো কুড়িয়ে দিচ্ছিল। এখন আমরা আমগুলো নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের এই আম এবং কাঁঠাল নিয়ে গঠিত সুন্দর একটি বাগানে। আমার খামারের মধ্যে সবচেয়ে আমার পছন্দের জায়গা এটি। তো এখানে দেখা যাচ্ছে যে কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরে আছে, যদিও এখন কাঁঠালের সিজন না, কাঁঠালগুলো পাকে না। এই জন্য কাঁঠাল খাওয়ার ভিডিও বা কাঁঠাল খাওয়ার মুহূর্তগুলো আমরা অন্য কোনো সময় আপনাদের কাছে শেয়ার করব। তো আমগুলো পেড়ে নেয় মাত্রই সবাইকে নিয়ে আমরা বসে গেলাম আম খাওয়ার জন্য। তবে আমরা লোকালয় থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে থাকাতে আমাদের হাতে আমের ভর্তা বানানোর জন্য পর্যাপ্ত উপকরণ ছিল না, যার জন্য আমরা কোনোরকম আমের খোসা পেলে জাল লবণ দিয়ে আমগুলা মিক্স করে খাচ্ছিলাম। তো আম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের কলার বাগানে, কারণ বিগত অনেক দিন ধরে আমি আমার কলার ছড়াগুলা কাটবো বলে সময় সুযোগ হচ্ছিল না। তো আগামীকাল হচ্ছে আমাদের এখানে বিভিন্ন পাহাড়ি ফলমূল শাকসবজি নিয়ে বাজার বসবে। তো ওই বাজারকে কেন্দ্র করে হচ্ছে আমি আমার কলার ছড়াগুলা কেটে নিচ্ছিলাম। তো কলার ছড়া কাটতে কাটতে আমরা এক পর্যায়ে প্ল্যান করি আমরা আজকে কলার থোড় দিয়ে ভর্তা বানিয়ে খাবো। যেহেতু ভর্তা বানানোর জন্য তেমন কোনো উপকরণ ছিল না, তো আমার জানা মতো আমার বাগানে 2 জন মেহমান আসার কথা। তো আমি তাদেরকে ফোন করে বলি ভর্তা বানানোর উপকরণগুলো নিয়ে আসার জন্য, এবং তারা এক পর্যায়ে ভর্তা বানানোর উপকরণগুলো সহ নিয়ে হাজির হয়। তো আমরা থোড়টাকে কুচি কুচি করে কেটে আমরা ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো যেহেতু আজকে আমরা পুরা দিন একটা কাজে ব্যস্ত, আমরা সকালবেলা যেহেতু আমরা তড়িঘড়ি করে বাগানে চলে আসতে হয়েছিল, সেজন্য আমরা দুপুরবেলার জন্য তেমন কোনো খাবার আয়োজন করি নাই, কিছুটা নাস্তা পানি নিয়ে আসা বাদে। তো সেজন্য আমরা প্ল্যান করি যে আমরা কলার থোড়ো দিয়ে আমরা মোটামুটি একটা নিজেদেরকে ব্যাকআপ দিয়ে দিব আমাদের বাকি কাজ কন্টিনিউ করার জন্য। তো সেই পর্যায়ে আমরা আমাদের থোড়োর ভর্তা নিয়ে আমরা বসে গেলাম খাওয়ার জন্য। থোড়ের ভর্তাটা অনেক বেশি চিন্তার চেয়েও মজাদার ছিল। আপনারা কখনো কলার থোড় দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই জানাতে বলবেন না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের মেইন কাজে, যেটা আমরা আজকে করার কথা। তো এখন আমি আমার টিএসপি সারের বস্তাটা খুলে ফেললাম। টিএসপি সারের পাশাপাশি আমি এখানে এমওপি, দস্তা, বোরন এই সারগুলার মিশ্রণে আমি আমার পেঁপের গর্তে দিয়ে দিব। তো আমার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার ছাগলের খামার, যেটার কাজ আমার অলরেডি চলমান। আমার এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনের মধ্যে হয়তো এই প্রশ্নটাই বারবার আসছিল যে দেখতেছি সমন্বিত বাগান, কিন্তু খামার কথাটি বলার কারণ কি? খামার কথাটি বলার কারণ হচ্ছে আমি এখানে মূলত একটি সমন্বিত খামার করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। তো আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা বা নতুন খামারি, তো আমার অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে।
এর মধ্যে আপনারা যারা অভিজ্ঞ আছেন সে ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আরও যারা নতুন করে খামার করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা কি কি বিষয়গুলো করবেন, কি কি বিষয়গুলো করা উচিত না, তো আমার এই পথ চলার কোনো ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিগুলো নিয়েই আপনারা আপনাদের খামারের কাজ শুরু করতে পারবেন। তো আমি এখন আমার সারগুলো মিশ্রণ করার পর আমি সারের বস্তা নিয়ে চলে যাচ্ছি আমার পেঁপের গর্তগুলোতে দেওয়ার জন্য। আপনারা যারা পেঁপে বাগান করতে চান তারা অবশ্যই পেঁপের গর্তগুলো মিনিমাম 10 থেকে 15 দিন আগে প্রস্তুত করে নেবেন। তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার এবং জৈব সার এর মিশ্রণে আপনার গর্তগুলো মোটামুটি 10 থেকে 15 দিন রেখে দিবেন। এরপর হচ্ছে আপনারা পেঁপে চারা রোপণ করতে পারেন। পেঁপের চারা রোপণ করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এপ্রিল মাস এবং মে মাস। এই মাসগুলোতে আপনারা পেঁপের চারা রোপণ করতে পারেন। তবে পেঁপে গাছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পেঁপের চারায় যাতে কোনো প্রকার পানি জমাট না বাঁধে। সেক্ষেত্রে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো সবচেয়ে উপযোগী পেঁপে চাষ করার জন্য। তো আমি হচ্ছে কি গোবর সারগুলার মিশ্রণ দিয়ে আমি মাটিগুলো হালকা কুপিয়ে নিয়ে আমার পেঁপের গর্তটা 10 থেকে 15 দিন এভাবে রেখে দিব। এরপর আমি আমার পেঁপের চারাগুলা রোপণ করে দিব। পেঁপে কিন্তু খুবই পুষ্টিকর একটি ফল। পেঁপে আমরা দুইভাবে খেতে পারি। পেঁপেকে সবজি হিসেবে রান্না করেও খেতে পারি, অথবা পেঁপে পাকলে সেটা ফল হিসেবেও খেতে পারি।